জিএনপি, এনএনপি এগুলো ধরে আগে জিডিপি আর জিএনপি বাকিগুলো পরে দেখি। চলো পড়াশোনা একটু আরম্ভ করে। আচ্ছা ট্র্যাডিশনাল জিকে পড়েছো? ট্র্যাডিশনাল জিকে দেখি ধরি এখান থেকে। হ্যাঁ অনলাইনে বেশি দেখা পাচ্ছে। ঠিক আছে দেখি ট্র্যাডিশনাল জিকে একটু ধরা হোক। বলো দেখি ভারতবর্ষের সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ধ্রুপদী নৃত্য কোনটা? জানো অনলাইনে কে পারবে বলো? ভারতবর্ষের সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল ডান্স, পুরনো ক্লাসিক্যাল মানে ধ্রুপদী নৃত্য যেটাকে বলা হয়, লোকনৃত্য। কোনটা হবে? কেউ অ্যান্সার দিচ্ছে না। ভারতনাট্যম স্যার, ভারতনাট্যম তো। ভারতনাট্যম, ভারতনাট্যম কোন রাজ্যের? তামিলনাড়ু স্যার। তামিলনাড়ু, তামিলনাড়ু। আচ্ছা বলো দেখি কুচিপুড়ি? কুচিপুড়ি হচ্ছে কর্ণাটক। কর্ণাটক তো। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ওই অন্ধ্রপ্রদেশ। আচ্ছা তারপর বলো তো দেখি কেলু মহারাজ, কেলু মহারাজ, পঙ্কজ মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অফলাইনে এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। কেলু মহারাজ না, বিরজু মহারাজ। বলো কেলু চরণ, তারপরে হচ্ছে পঙ্কজ, এরকম ধরনের কি নাম ছিল? অফলাইনে দেখে দেখে বললে, কিন্তু অনলাইনে দেখে বললে হবে না। কি ব্যাপার আর অনেকজন আছো, কি বলছো? তুতা রানী বলো। হ্যাঁ ওড়িশি, ওড়িশি একদম ঠিক আছে, ওড়িশি নৃত্যের সঙ্গে। এটা রাখি, তোরা ইয়ে করিস। আর একটা জিনিস, এটা যদি ফেল হয় তাহলে তোমাদেরকে ইয়ে করা হবে, এটা মোটামুটি রাখা হবে, কারণ এই ক্লাসিক্যাল ডান্সটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। আমি ন্যাশনাল পার্ক আজকে করাতাম, আমি কিছু কিছু হট টপিক তুলে আনছি যেগুলো হচ্ছে তোমাদের মিসলিনিয়াসের জন্য প্রচুর লাগবে, ঠিক আছে? তারপরে আমরা কার্টুন চরিত্রগুলো দেবো, নুনটে কোনটে এইসব ধরনের। হ্যাঁ আমি সেইভাবে আমি ভাবলাম তোমাদের তা দিলাম, এটা প্রচুর ইম্পর্টেন্ট নয় ক্লাসিক্যাল ডান্সটা? এটা যেমন রিসেন্টলি তোমার জিডিতে পড়েছিল যে ভগবত পুরাণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভগবত পুরাণ। হ্যাঁ সব আছে ওই নোটটার ভেতর, দেখবে ছবি করা আছে ভগবত পুরাণে। নৃত্য না, ভগবত পুরাণের এগুলো তো সব তো তোমরা ক্লাসিক্যাল হচ্ছে যেগুলো হচ্ছে বিভিন্ন বইয়ের পুরনো পৌরাণিক জিনিসপত্র, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি আমি ভুলে গেছি, পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে সবসময়ের জন্য এই আমাদের ক্লাসিক্যাল ডান্সের অন্তর্ভুক্ত হয়ে থাকে। যে সব ড্রেস গুলো দেখবে সব পুরানো লক্ষ্মী নারায়ণের টাইপের ড্রেস পরা, তারপরে কেন পড়ানো? এটা খুব সহজ, তুমি পড়লে বুঝতে পারবে। ইংলিশে বলে তুমি পড়ো, প্রতিটা লাইন বুঝতে পারবে, কঠিন নয়। ওইটা খুব ভালো পিডিএফ বলে দিয়েছি, খুব ভালো একদম নিট জিনিস তুলে আনা হয়েছে ওই জায়গায়। হ্যাঁ আচ্ছা যাই হোক, আর একটা ধরা হোক দেখি বাচ্চাদের। বলো দেখি সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে? সঙ্গীত নাটক একাডেমি, অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি অনুসারে ভারতবর্ষের নৃত্যকে কয় ভাগে ভাগ করা হয়, মানে ক্লাসিক্যাল ডান্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বলি তোতারানি বলো দেখি। হ্যাঁ বলো বলো, চন্দনা মনে বলতে ইচ্ছুক। নটি স্যার, নটি। এবারে তোমাকে ধরবো, তাহলে তোমাকে ধরছি না। তোতারানি বলো দেখি, তোতারানি মনে নেই। আচ্ছা অঙ্কুর তো পারবে মনে হয়। পুষ্পেন্দু, পুষ্পেন্দু বলো, পুষ্পেন্দু বলো যে সঙ্গীত নাটক একাডেমি হলো না, সঙ্গীত নাটক একাডেমি তো আটটা। চন্দনা তুমি ভুল বলেছো, সঙ্গীত নাটক একাডেমি আটটা। আর মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার কটি ভাগে ভাগ করেছে? পুষ্পেন্দু বলো। জানি না। নটা তো, এটা পারার কথা তো, আটটা নটা নিয়ে অসুবিধা হচ্ছে। আচ্ছা চন্দনা যখন ভুল করলে একদম নোট খুলবে না, এটাই বলো, কি বলবো নোট যদি খুলেও বলে।
সঙ্গীত নাটক একাডেমিতে এসটা যেটা যুক্ত করা হয়েছে, সঙ্গীত নাটক একাডেমি নয়, সরি, মিনিস্ট্রি অফ কালচার, ঠিক আছে, ওরা 9টা করেছে তো, ওই কটা 8টাই রেখেছে, কিন্তু একটা এক্সট্রা দিয়েছে। সেই এস্টার্ন ড্যান্সটা কোনটা? ওই তো কুচিপুড়ি আছে, তুমি ঘুরে ঘুরে গেলে ভারতনাট্যম টাট্যম সব আছে, সত্রিয়া আছে, আসামের সত্রিয়া। আচ্ছা, আসাম না 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 না, ওসব নয়, ওসব নয়। মোহিনীনাট্যম, কথাকলি, কত্থক, ঠিক আছে, বললে তুমি পেয়ে যাবে। মণিপুরি, তারপর তোমার উড়িষ্যি, স্যার সাতরা আছে আসামের। আসামের সাতরা বললাম তো, সাতরা। হুম, এগুলো তবে ছৌ নাচ আছে না, উড়িষ্যা, তো ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া। বলেছে ছৌ নাচটা, এসটা হচ্ছে ওই মিনিস্ট্রি অফ কালচার ওরা যুক্ত করে ছোটা। হ্যাঁ, ওই স্যার ছৌ নাচটা অ্যাকচুয়ালি মানে ওই উড়িষ্যা সাইডে, পুরুলিয়া এইসব সাইডে বেশি হয়। হ্যাঁ, পুরুলিয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছিলাম যে ওই মানে কোথায় গরম প্রথম আসে? এটা কি একজন লিখেছিল সেবারে হোয়াটসঅ্যাপে, তো এটা দিয়েছিল, আমি দিয়েছিলাম। আচ্ছা, গরমটা বেশি কোথায় প্রথম প্রবেশ করে? স্যার ওটা পরীক্ষাতে ছিল, আগের দিন শনিবার পরীক্ষা ছিল না, পরীক্ষাতে ছিল, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। দক্ষিণ ভারতে ছিল, অ্যান্সার কি দক্ষিণ ভারত ছিল? হ্যাঁ, তুমি কি দক্ষিণ ভারত অ্যান্সার করেছে? হ্যাঁ, প্রথম প্রবেশ করে। ওটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, ওই পশ্চিমবঙ্গ পর্বত কি একজন অ্যান্সার করেছিল। আমার পারফেক্টলি এটা হয়তো জানা নেই, আমি ইন্টারনেট সার্চ করলে হয়তো হতো। কি কি অপশন ছিল? ওয়েস্টার্ন ঘাট ছিল, আর আর আমি ওয়েস্টার্নটাই মেরে এসেছি, কিন্তু আমি কনফিউশন হচ্ছে, অ্যান্সার সার্চ করছি পাচ্ছি না। ওয়েস্টার্ন ঘাট হওয়ার পার্সন, পশ্চিমঘাট পর্বত বলতে গেলে দক্ষিণ ভারতের ভিতর পড়ে যাচ্ছে তো, সেই জন্য। এবার তুমি বৃষ্টি যদি বলো, আমি ওটা কখনো ওই কোশ্চেনটা একটু অচেনা ছিল। গরমটাই পড়েছিল, আমি ওই জন্য দিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম, আর এটা সার্চ করতে পারছি না। বৃষ্টি 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 প্রথম কোথায় ঢোকে? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি প্রথম ঢোকে গেছে তো উড়িষ্যা থেকে। না না, পশ্চিমবঙ্গ পর্বতে পশ্চিম থেকে একটু পশ্চিম, ও তার আগেও ঢোকে সাধারণত জম্মু কাশ্মীর, এই আন্দামান নিকোবর ফার্স্ট। আর আমাদের কলকাতা ঢোকে। এগুলো 2-4টা পয়েন্ট মনে রাখতে হবে। কলকাতায় একটা ডেট আছে, হ্যাঁ, জলবায়ু ক্ষেত্রে, কিন্তু গ্রীষ্মটা আমি দেখিনি কোনো বইতে, তোমার পড়েছি, এটা যে ইন্টারনেটে সার্চ করে দেখা উচিত। যাই হোক, আমি দেখিনি এটা ব্যাপারটা, যেটা জানি না বেঠিক বলা উচিত না। যাই হোক, আমি জানলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দিই গ্রুপেতে। ওকে, ঠিক আছে। যত সময় পশ্চিমবঙ্গ পর্বতক্রস হওয়ার সম্ভাবনা আছে ওই দিকটা। আচ্ছা, তোমাদের এটা কি পুনরায় রাখবো নাকি না ন্যাশনাল পার্ক কিছু দিয়ে দেবো? কিছু দিয়ে দিই। কি কোনগুলো? ক্লাসিক্যাল ডান্স। তাহলে বলো ডোনা গানগুলি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এটা দরকার, আমি সেই জন্য রাখছি। এটা যতদিন না তোর হবে না, তুই পরিপূর্ণতা লাভ করবি। কয়েকটা জায়গা তুই দেখে নে, মিসলিনিয়াসের জন্য প্রচুর ভালো ভালো লেভেল আছে। ট্র্যাডিশনাল জিকের উপর মিসলিনিয়াসটা বেশি ফলো করে। দিয়ে পারবো না আমি জানি, আমি তোমাদেরকে বারবার সেই জন্য একটাই কথা বলেছি যে তোমরা আমাদের কাছে বলতে পারো, যে হোয়াটসঅ্যাপে লিখে বলতে পারো যে স্যার আপনি কোনগুলো ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল জিকে একটু যদি আমাদের বলে দেন। কিন্তু কাজ করতে হবে তোমাদের। আমি একটা সপ্তাহে দিয়ে গেলাম তাই করনি, এগুলো কিন্তু পিছিয়ে যাওয়ার পূর্ব লক্ষণ। মিসলিনিয়াস কবে হবে এখন হয়তো পারবে না, হঠাৎ করে ডিক্লেয়ার করে দিলে তখন পারবে না। কারণ মিসলিনিয়াস একটা ভালো লেভেলের পরীক্ষা, যেখানে ম্যাথরা থাকে 25টা মতো, 2 নম্বর করে থাকে 50 নম্বর। ম্যাথ যারা ভালো ঠিক আছে, কিন্তু জিকে তো থাকে 75টা। সেই জিকের ভেতরে ট্র্যাডিশনাল জিকে আরো থাকে প্রচুর পরিমাণে। খুব সহজ তো, তোমার ওখানে বেশিরভাগ পিডিএফ বললে আমি তা লিখে দেবো। চলো তাই ন্যাশনাল পার্ক কিছু লেখানো, এসব গাফিলতি, কিন্তু এগুলো খুব খারাপ। চলো আমি ট্র্যাডিশনাল জিকে যদি কম করে লেখালে শেষ হবে না এই কম টাইমের ভিতরে, এইটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, তাহলে আমি ট্র্যাডিশনাল জিকে ন্যাশনাল পার্কটা পাঠিয়ে দেবো। ওখানে আমি কিছু করেছি, আবার দুষ্টুমি কথাবার্তা 2-4টে আছে,
খারাপ কেউ যেন মনে করো না প্লিজ, ঠিক আছে? এমনি টিপস করতে গিয়ে কিছু দুষ্টুমি কথাবার্তা ব্যবহার করলে ওইগুলো আরো বেশি মাথায় থাকে, ঠিক আছে? তোমরা অনেকটাই ভালো বড় হয়েছো, সবাই তো 11-12 পাস করেছো, সেই জন্য এগুলো যেন স্যারের পক্ষে খারাপ নেগেটিভ মাইন্ড করো না, ওকে? আচ্ছা, সেই জন্য আমি ভেবেছিলাম আমি ন্যাশনাল পার্কে লেখাবো, কারণ আমি কিছু খারাপ কথা হয়তো ইউজ করেছি দু এক জায়গায়, সেখানে ঠিক আছে লিখলে মনে থাকবে না। ওরকম কিছু না, তোমরা ভাবছো যে খুব এই কথাটা বলছি যে খুব খারাপ টাইম না, কিছু খারাপ না, বাজে কিছু বিষয় বলছি। আমি তো আমাদের স্টুডেন্ট পড়ায় তাদের সঙ্গে ধরি এই বিষয়গুলো, কিছু খারাপ হোক আর ভালো হোক, ঠিক যদি মনে রাখার জন্য মতো হয় তাহলে একদম। আমাদের 11 মিনিট হয়ে গেছে, চলো একটুখানি আমরা পড়াশোনার ভিতরে আসি। সবাই পেজেন্ট আছে তো অনলাইনে? অনেকজন তো কথা বললো, অঙ্কুর বললো, পুষ্পেন্দু বললো, তারপর হচ্ছে চন্দনা, এরা সব আছে, ঠিক আছে? তোতারানি কোথায় গেল? আর সেপ্টা আছে। চলো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটার আমরা যুক্ত করা করা যায়, খুব ভালো লাগবে। ভূগোলের বিষয়বস্তু আমরা আগের দিনে কি করেছিলাম, সমভূমি শুরু করেছিলাম না কুকারা? তুই মেয়ে বলেছিস যে এখানে বসে বসে লেখালে খুব ভালো হয়, একটা আমি বুঝতে পারছি, সব জিনিসের সুবিধা অসুবিধা থাকে না, টাইমটা আমরা তখন পাবো না, জানিস? এই ভূগোলের ক্লাস করতে গিয়ে তখন আমরা টাইম পাবো না। তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় যে স্যার আমরা পাচ্ছি না, ওখানে তো আমাদের ফোন নাম্বারটা আছে, কন্ট্যাক্ট করে নেবে, বা কোনো কিছু ভাবে জিজ্ঞেস করার কিছু ব্যাপার থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে লিখেও দিতে পারো, কিন্তু এটা করা যায়। আচ্ছা চলো একটু কয়েকটা টার্ম আমি এটা ভালো করে দেখে এসেছি, কিন্তু টার্মগুলো আমার মাথায় রাখার জন্য জাস্ট আমি জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দিই, ভালো লাগবে এটা। সমভূমির অনেকগুলো আইটেম। আচ্ছা বলো দেখি, আমি কথা বলতে বলতে ভাঙ্গর আর খাদানের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? ভাঙা অংশ, ভাঙা যেটা সেটা ভাঙা, পুরনো যেটা সেটা তো ভাঙা, পুরনো মানেই তো ভাঙা, পুরনো, হ্যাঁ একদম পুরনো মানেই তো ভাঙা, পুরনো। পুরনো ভূমিরূপকে বলা হয় ভাঙ্গার, আর খাদারটা কি হবে? নতুন। তোর কি বাড়ি অনেক দূর না? এই তো এসেছে দেখ, কেউ আসে না, হ্যাঁ আমি তো জানি এখানে এমনি হোস্টেলে থাকি। তাকে কথা বলতে যাবে না। যাই হোক, একটু আসলে ভালো লাগে, কেন বলো তো দেখি, সবাই মিলে। হ্যাঁ স্যার ওটা কি একটা প্রশ্ন করছেন, ভাঙ্গার আর খাদারের মধ্যে কি একটা বললেন? নেটওয়ার্ক স্যার প্রচুর স্লো চলছে আজকে আমার, আপনার কথাই এই এখন শুনতে পেলাম। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাঙ্গার আর খাদারের মধ্যে পার্থক্য বলতে পারবে? হ্যাঁ পারবো স্যার। বলো। স্যার ভাঙ্গার হচ্ছে অ্যাকচুয়ালি স্যার, ভাঙ্গার যেটা হয় মানে বন্যার পর পাওয়া যায়, আবার খাদার কিছু মানে বন্যার পরে যে একটা কিছু স্তরগুলো পড়ে থাকে সেইগুলোকে বলে খাদার। তো আর ভাঙ্গার তো আমি একটা সেন্সটা কম আছে, ঠিক আছে অঙ্কুর? আর এখান থেকে প্রশ্ন আছে তো, তুই দেখেছো মনে হয় পরীক্ষা দিতে গিয়ে? হ্যাঁ আমি একটা সেই ভাঙ্গার খাদার নিয়ে একটা সেই মানে গন্ডগোল হয়েছিল, যে প্রথম পরীক্ষাতে আপনি এটা নিয়েছিলেন, সেই মানে ওটাতে আপনি বললেন ওটা ভাঙ্গার হবে না। হ্যাঁ আমি সাপোজ এরকম একটা রাত ছবি আঁকছি, ঠিক আছে? এখান থেকে নদীটা ধরো বয়ে গেছে, ওকে? দেখতে পাচ্ছ সবাই এই যে নদীর পুরো ভাগে কাছাকাছি এই এরিয়ার ভিতরে, ঠিক আছে? কাছাকাছি বন্যা টন্যা হবে, ওকে? বন্যা টন্যা হলে তখন কি হয়ে যাবে, এই জায়গাটা হচ্ছে তোমার ব্যাপারটা পরিষ্কার করে দিই। বন্যা টন্যা যখন হবে এইসব জায়গাগুলো তো, কারণ এইসব জায়গা থেকে তোমার হচ্ছে পলিগুলো জমা হয়ে হচ্ছে, ঠিক আছে? পলি এখান থেকে জমা হয়ে হচ্ছে, এখানে নবীন পলি জমা হচ্ছে, অর্থাৎ নদী যেখান থেকে বয়ে গেছে তার পাশাপাশি হচ্ছে নবীন পলিগুলো জমা হচ্ছে। এই অঞ্চলটাকে আমরা বলবো খাদার, খাদার, ঠিক আছে? আর এই যে অংশটা যেখানে হচ্ছে পুরনো, পরবর্তী সময়ে এখান থেকে নদী হচ্ছে তার মানে প্রবাহিত হয়েছিল, তার কাছাকাছি এই অংশগুলো ছিল। ধীরে ধীরে পলি জমতে জমতে নদী ছোট হয়ে যায় না? নদী যত বড় হয় তুমি দেখবে গঙ্গা নদী যতটা বড় এরিয়া জুড়ে এইসব জায়গা থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছিল, শুনেছো?
এইসব জায়গা থেকে গঙ্গা নদীর প্রবাহ ছিল, সেগুলো ধীরে ধীরে পলি জমতে 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 আজকের গঙ্গা নদীর আয়তন অনেক ছোট হয়ে আসছে আস্তে আস্তে। ঠিক আছে, এগুলো কি জন্য নিম্ন প্রবাহে হয়ে থাকে, এগুলো সব নিম্ন প্রবাহের ব্যাপার বলছি, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই অংশটা নদীর কাছাকাছি থাকা নবীন পলিযুক্ত অঞ্চলটাকে বলা হচ্ছে সাধারণত খাদার। আর পুরনো পলিযুক্ত অর্থাৎ যেখানে একসময় নদী প্রবাহ, যেমন আমাদের এইসব জায়গা থেকে আর গঙ্গা নদী প্রবাহ নেই, এগুলো সব পুরনো পলি হয়ে গেছে বর্তমানে, এইগুলোকে খাদার অঞ্চল বলা হচ্ছে। আর যেগুলো গঙ্গা নদীর কাছাকাছির অঞ্চল আছে আপাতত, যেমন তোমরা ফারাক্কা ব্যারিস্টারেজ, ঠিক আছে, বা তোমরা হচ্ছে এর কাছাকাছি যাবে, ওখান থেকে নদীটা গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। হ্যাঁ, নবদ্বীপ, নবদ্বীপ ওই চন্দনার বাড়ি তো নবদ্বীপ মনে হয়, নবদ্বীপ না নদিয়া, ঠিক আছে। হ্যাঁ, ওই সব জায়গাগুলো এখন নবীন পলির উৎপত্তি লক্ষ্য করা যায়। ঠিক আছে, মানে আমরা যখন বর্ষা হয় একটা কি হয়, একটা হচ্ছে জলভাগ উপর দিকে উঠে আসে, এসে তার কাছাকাছি অঞ্চলে পলিগুলো জমা করে, ওইগুলোকে বলা হচ্ছে আমরা নবীন পলি। অর্থাৎ নবীন পলিকে এক ভাষায় বলা হয় খাদার। ঠিক আছে, আর ভাঙ্গার মানে কি হয়ে যায়, আর একটা মনে থাকলে আরেকটা মনে থাকবে, ভাঙ্গার মানে বুড়ো হয়ে যাচ্ছে, তার কোমর ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ভাঙ্গার মানে ভেঙে যাওয়া, তা সেটাকে আমরা পুরনো পলি। এর উপর থেকে সবচেয়ে পারফেক্ট কোশ্চেন হয় কোনটা পুরনো পলি কোনটা হচ্ছে নবীন পলি, এইটা হয়ে থাকে। তাহলে অঙ্কুরে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বিল্ড হয়েছে? হ্যাঁ স্যার। মানে নদী, মানে কোন জায়গা থেকে নদী প্রবাহিত হলে তার কাছাকাছি থাকা পলি জমে যে পলি সঞ্চয় তৈরি করে, সেটাকে সাধারণত আমরা খাদার বলে থাকি। হ্যাঁ, আর তা এখন ধরো আমরা বললাম যে আমরা এখন যেখানে পড়াচ্ছি এইসব জায়গা থেকে একটা সময় নদী ছিল, গঙ্গা নদী ছিল, সেগুলো আস্তে 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 এখন গঙ্গা নদীর কোনো প্রভাব দেখা যায় না। এইসব জায়গায় যে পলিগুলো গঙ্গার পলি আপাতত জমেছিল, সেগুলো পুরনো পলি হয়ে গেছে, সেগুলোকে আমরা বলতে পারি। এবারে আরো একটা ভালো লেভেলের পরীক্ষা করেছিল। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার একটা করবো, এই মানে দেখা যাচ্ছে অনেক সময় খবরে বলে যে গঙ্গার হঠাৎ মাঝখানে চড়া বেরিয়ে পড়েছে, এইগুলো কি কোনো ভাঙ্গার খাদারের মধ্যে পড়ছে? অবশ্যই, তুমি যদি বলে চড়াগুলো যেগুলো, খাদার না, হ্যাঁ খাদার, অবশ্যই খাদার, কারণ ওটা তো নবীন পলি জমা হয়ে 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 বহুত বছরের পুরনো এগুলো। তুমি দেখা যাবে অনেক অনেক পুরনো সময়ের ব্যাপার গঙ্গার দেখবে। হ্যাঁ, যে চড়াগুলো অবশ্যই থেকে হলো নবীন পলি জমে জমে তো অবশ্যই তৈরি হচ্ছে, সেগুলো খাদারের গ্রুপে পড়ে যাবে। বুঝতে পেরেছো অঙ্কুর? ঠিক আছে, এই ঘটনাটা তোমরা ধরতে পেরেছো, ভাঙ্গার খাদার। এবার আমি কয়েকটা টার্ম ব্যবহার করে, আচ্ছা আমরা আগের ডেটে পড়েছিল, একটু একটু করে তোমাদের কাজ করা দেখি। বলো দেখি, যদি বলা হয় বিআর থলি, বিআর এর থলি বলেছিল তাই তো? আচ্ছা বলো দেখি, বি মানে কি বলেছিল? বাঙ্গার না, কি বলেছিল? ভুলে যাচ্ছি। বাগার, 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 আরে বাঙ্গার বাঙ্গার বলছি। আচ্ছা, বাগার, বাগার ভূমির একটু ধরে নিচ্ছি, নিয়ে আমরা আজকের ইন্টারেস্টিং টপিক আছে, ভালো লাগবে ব্যাপারটা, শুন ক্লিয়ার হবে অনেক জিনিস। বাগার, বাগারটা কি? আরাবল্লী পর্বতের পাদদেশে। এবার আস্তে আস্তে বাগার, রই আসবে, তারপর হচ্ছে থালি আসবে, তারপরে আসবে কি হামাদা। হামাদাটা কি বলো? করতে হবে একটু একটু করে। না 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 না, ছোট ছোট নুড়ি নুড়ি মুড়ি কাপড় টাপড় জমায়। আমাদের কথার অর্থ হচ্ছে একটা কোনো একটা অবতল এরিয়া, উত্তল বলছে না কিন্তু অবতল এরিয়া, সেখানে পলি মানে ওখানকার ওই বালি টালিগুলো উড়ে গিয়ে ছোট ছোট নুড়ি কাপড়, যত নিচের দিকে যাবো নুড়ি কাপড়ের পরিমাণ, আমরা কলের পাইপ গুলো যখন প্রবেশ করে তখন আস্তে আস্তে এখান থেকে যায়, যেতে গিয়ে দেখো ভেতরে যেতে যেতে একটা জায়গায় কোনো পাথরে হয়তো ইয়ে খেয়েছে, কারণ আমরা যত নিচে যাবো পাথরের মানে ওই পেরেন্টস রক যেটাকে বলা হচ্ছে, যেগুলো আমাদের পৃথিবীর উৎপত্তি আবহবিকার পড়নি? আবহবিকার আমরা আমাদের এই পুরো পৃথিবীটা এখন পলি দেখা যাচ্ছে, হয়তো পলি ছিল না, কিন্তু পুরো পৃথিবীটা ছিল বড় বড় পাথরের ছাই দিয়ে। কিন্তু আবহবিকার হতে 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 হতে, আবহবিকার ব্যাপারটা জানো তো নিশ্চয়ই, নদী, আবহাওয়া, এইসব নানা রকম কার্যকারিতার ফলে এগুলো ধীরে ধীরে ক্ষয়কার্য হয়ে আজকের এই পলিটাই রিপ্রেজেন্ট হয়েছে। এইগুলো বর্তমানে যে পলিগুলো সেগুলো পেরেন্ট রক্স থেকে তৈরি হয়েছে, ফলে পেরেন্ট রক্স গুলো আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে, তাহলে যত নিচে যাবো পেরেন্ট রক্সের পরিমাণ বাড়বে। ঠিক আছে, এবার কি হয়, বালিগুলো সরে যায়, সরে গিয়ে ওখানে একটা অবতল ভূমিরূপ সৃষ্টি করে, আর ওই অবতল ভূমিরূপের ওখানে ছোট 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 বোল্ডার টাইপের, বোল্ডার অর্থাৎ নুড়ি কাঁকড় স্টোন পাওয়া যায়। ঠিক আছে, ওইগুলোকে সাধারণত হামাদা বলা হয়।
মরুস্থলীটা কি? মরুস্থলী হ্যাঁ, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে বালি আর বালি বলতে গেলে, ঠিক আছে, যেখানে মরুভূমির প্রকৃত রূপ দেখতে পাওয়া যায়, মানব বসবাস একদম থাকে না, সেখানে জলের পরিমাণ বা ক্যাকটাস জাতীয় গাছের পরিমাণ সেখানে বেশি, ঠিক আছে, সেই সব জায়গাকে বলা হচ্ছে মরুস্থলী। এই মরুস্থলীটা প্রকৃতপক্ষে থর মরুভূমির প্রকৃত অংশ শুরু, মানে শুরু নয়, এটা পুরোপুরি অংশ বাগার থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওইটা প্রকৃত মরুভূমির প্রকৃত রূপ ওইটা। ওকে, ওটা পুরোপুরি পাকিস্তানের ভেতর প্রবেশ করেছে ভারতবর্ষ থেকে। আচ্ছা, কেউ বোরিং করো না, দু চারটা প্রশ্ন ধরার মাধ্যমে আমরা এই করে নিই। ধানটা কি? ধান লিখেছিলাম তো, ধান, ধানটা না ধ্যান, ধান ছিল আর একটা ধ্যান ছিল। ধ্যানটা প্রবাহিত বালিয়ায়, ধ্যানটা বলি, ধ্যান লেখানো হয়েছিল, ধান লেখানো হয়েছিল। আর ধ্যানটাও বলে দিই, ধ্যান একটা অ্যাকচুয়ালি তুমি এটা তুমি বায়ুর ক্ষয়কার্যের ভিত্তিতে ধ্যান কথাটা পড়তে পারো। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তিনটে ক্ষয়কার্য আছে না, একটা বায়ুর ক্ষয়, একটা নদীর কাজ আর হিমবাহর কাজ, ঠিক আছে। সেখানে ধ্যানটা কি কথা? ধ্যানটা মানে কি? চলমান বালিয়া রেখে তাদেরকে বলা হয় ধ্যান, ঠিক আছে। লোয়ের সমভূমিতে এইসব দেখা যায়। আচ্ছা, এই অংশটা বলুন, ধান আর ধ্যান যেন গুলিয়ে পেল না। আচ্ছা, ধানটা কি তাহলে? যখন কি হয় বলো তো দেখি, আর মরুভূমিতে এইভাবে এরকম ভাবে বায়ু প্রবাহিত হওয়ার জন্য এরকম আকৃতি তৈরি করে না, এরকম মরুভূমি এগুলো এরকম ভাবে এ তৈরি করে না। বিভিন্ন সিনেমাতে এরকম শুটিং গুলো না হয় মরুভূমির, কিছুটা মরুভূমির এই অংশগুলোকে এরকম বায়ু প্রবাহিত হওয়ার জন্য ওখানে বেঁকে বেঁকে হয় কেন বলতো দেখি। একটা কখনো জায়গা হচ্ছে অত্যাধিক উষ্ণতা, তো উষ্ণতা একটা জায়গা খুব হারে, আর একটু এরিয়ায় দেখা গেলে একটু নরম হারের উষ্ণতা আছে, সেই জন্য বায়ু যেতে যেতে কখনো ভারী হয়ে যাচ্ছে, কখনো আবার উষ্ণ হয়ে যাচ্ছে। তাহলে কোথাও প্রবাহিত বেশি হচ্ছে, কোথাও কম হয়ে যাচ্ছে। ফলে এখান থেকে এই ভূমি, এটা ডাইরেক্ট এরকম সমতল হয়ে থাকে না, এখানে কি হয়ে থাকে সাধারণত তোমার এই মরুভূমিতে এই ভূমিরূপগুলো এরকম ভাবে খাঁচ 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 সৃষ্টি করে। এইসব জায়গাতে খালা খালা অংশ আছে, ঠিক আছে। মরুভূমি বালিগুলো এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে উঁচু উঁচু হয়ে আছে, এইসব জায়গাগুলো হচ্ছে খালা খালা অংশ আছে। এইসব জায়গা হচ্ছে খালা খালা অংশ আছে। এই খালা খালা অংশ কখনো, খালা মানে ডেবে যাওয়া অংশ, এই অংশতে কখনো কখনো বৃষ্টির জল বা কোনো ভাবে জল জমায়েত হয়ে ওখানে হ্রদের সৃষ্টি করে। সেই হ্রদগুলোকে, এই যে হ্রদগুলোকে আমরা সেখানে ধান বলে। আচ্ছা, সবচেয়ে বড় ধানদের নাম কি? রাজস্থানে অবস্থিত সবচেয়ে বড় ধানদের নাম কি? ধান, যেখানে ভারতবর্ষের 13 মনে হয় লবণ উৎপন্ন হয় পার্সেন্টেজ, সম্বর। এই হ্রদটা হচ্ছে ধানদের, ধান, ঠিক আছে। ধানদের সৃষ্টির ফলে এখানে কি নোনা জল এখানে জমায়েত হয়ে এখানে এই একটা, আর মরুভূমির সব জলগুলো বেশিরভাগ নোনা, ঠিক আছে। তো বুঝতে পেরেছো? আমি তাহলে এটা কিন্তু আগের দিনে পড়া পড়িয়েছিলাম। এবারে আজকে তোমাদের পড়াবো, এরপরে ভারতবর্ষের কোন অঞ্চল ছিল, যেহেতু আমরা যদি এখান থেকে ছোট্ট করে ভারতের মানচিত্রটা এইভাবে লিখে ফেলি, তাহলে আমরা যাই হোক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখান থেকে এঁকে ফেলি, তা এখানে একটা অংশ, সরি, এখান থেকে এসে এখানে আমরা একটা অংশ পেয়েছিলাম, যেটা এই অংশটাকে আমরা বলেছিলাম কি, এটা আমরা বলেছিলাম মরুস্থলীয় অঞ্চল, মরুভূমির একটা ব্যাখ্যা। এরপরে আমরা এই অংশ থেকে কি ছিল বলো দেখি, এই অংশতে পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব সমভূমি বেশিরভাগ কোন কোন নদী দিয়ে তৈরি হয়েছে? পঞ্চ রিভার, মানে হচ্ছে সিন্ধুর যে পঞ্চনদী, পঞ্চনদ, ঠিক আছে, ঝিলাম, চন্দ্রভাগা, শতদ্রু, ঠিক আছে, বিতস্তা, এইসব নদীর মানে ছোট ছোট নদীদের প্রবাহিত অংশগুলো দ্বারা তৈরি হওয়া সমভূমিকে সাধারণত পাঞ্জাব এবং হরিয়ানা সমভূমি বলে অভিহিত করা হয়। হ্যাঁ, ঘাগর, ঘাগর নামটা কিন্তু শোনা আমার ইতিমধ্যে মনে পড়ছে না টার্মটা। ও ঘাগর, ঘাগর, আমি সেই জানি, ঘাগর, ঘাগর ওটা তো নদী। তো ঘাগরের পূর্ববর্তী নাম কি ছিল? সরস্বতী। হ্যাঁ, ঠিকই বলেছি, সরস্বতী। সে এখন বর্তমানে লুপ্তপ্রায়, ঠিক আছে। হরিয়ানা ট্যাপ পড়াবো যখন ঘাগর কথাটা পড়াবো,
তুই ঘাগর বলেছিস? আরে ঘাগর বলবো। হ্যাঁ, গ গ উচ্চারণ হয় তো আমি ওটা ব্যবহার করি ঘাগর। হাত বল ব দেওয়া নিচে তাহলে কি বলে চিনতে পারছি না। জায়গায় অনেক সময় খ হ দেওয়া থাকে। ঠিক আছে, এই ক্লাসটা ইম্পর্টেন্ট হবে, দেখো ভালো লাগবে। তাহলে আজকে পঞ্চনদের ওখানে কিছু আমরা পড়বো, জলবিভাজিকা অঞ্চল পড়বো, যেটাকে দোয়াব বলা হচ্ছে। দোয়াব কথার অর্থ কি দাদা স্যার? দোয়াব কথার অর্থ হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী স্থলভাগকে আমরা দোয়াব বলে থাকি। ঠিক আছে, তাহলে কিছু দোয়াব আমরা পড়ে নেবো, এখান থেকে পরীক্ষা অনেকবার পড়েছে কোশ্চেন। প্রথম দোয়াবটার নাম লেখো, আমি একটুখানি এটা দেখিয়ে দিই। আবার কি করে এটা মনে রাখতে হয় তোমরা জানো, মনে হয় অনেকজন পড়েছে। এটা সহজে নামের ভিতরে দোয়াবের ব্যাপারটা আছে। ঠিক আছে, চলো একটুখানি সবাই খাতা কলম বার করো। যদিও আজকেরও আমি এটা পাঠিয়ে দেবো। আমার অ্যাকচুয়ালি ইন্টারনেটটা নেই, আমি ইন্টারনেট আজকাল পরশুদিন আমার ইন্টারনেট শেষ হয়ে যায়, মানে রিসার্চ শেষ হয়ে গেছে। এটাই ঠিক বলেছি, এখান থেকে কানেক্ট করে এখান থেকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, না মনে থাকবে এখানে করবো। ঠিক আছে, মেয়ে ভালো কথা বলবে। আচ্ছা ঠিক আছে, বিস্তদ ব যেখানে থাকবে আর দন্তেশ্বর যেখানে থাকবে, বর জন্য কি হবে? বিয়াস। বিয়াস অ্যাকচুয়ালি বিপাশা, সরি করতে বিপাশা থাকবে। বিপাশাকে বিয়াসও বলা হয় তোমার। বিপাশাকে বিয়াস ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, ব যেখানে থাকবে, আমি বলে বলে দিচ্ছি কিছু জিনিস, একটু মনে রাখ, লিখতে লিখতে তোর মাথা বেঁধে ফেলে যাবে। ব যেখানে থাকবে, যেমন বিস্ত দোয়াব বললাম। ঠিক আছে, ব যেখানে থাকবে আর দন্তেশ্বর যেখানে থাকবে, সেখানে তোমার কি হয়ে যাবে? বিপাশা হবে, আর দন্তেশ্বর জন্য কি হবে? শতদ্রু হয়ে যাবে। অর্থাৎ বিস্ত দোয়াব যেখানে হবে, বিস্ত দোয়াব ব এবং দন্তের স প্রথমে দুটো করে নিয়ে বিপাশা আর শতদ্রুর মাঝখানে অবস্থান করছে বিস্ত দোয়াব। দোয়াব মানে বুঝতে পেরেছিস? ধরো এখানে আছে বিপাশা আর এখানে আছে শতদ্রু, এখানে বিস্ত দোয়াব তৈরি হচ্ছে। এই যে মধ্যখানে দোয়াব কথার অর্থ বলে দিলাম, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলা হচ্ছে দোয়াব। দুটো অব মানে জল। ঠিক আছে, ওকে চলো। ছেড়ে চলে যাচ্ছিস, এটা খুব খারাপ। একটা ছেলে বলে পড়াশোনা করতে করতে হঠাৎ করে চলে যাচ্ছে। ওকে, বিস্ত দোয়াবটা লিখে নাও। বিস্ত দোয়াবটা লিখে নেবে বিপাশা আর প্লাস শতদ্রু। নামটা বিস্ত দোয়াব। বিস্ত দোয়াব, বিপাশা প্লাস শতদ্রু হয়েছে। মানে তুই বুঝতে পারবি বিপাশা এবং শতদ্রুর মাঝখানে হচ্ছে বিস্ত দোয়াব অবস্থিত। হ্যাঁ, আমি কেন এটা লিখাচ্ছি? পাঞ্জাব সমভূমি একমাত্র বললাম না, তোমার একটু কনফিউশন দূর করে দিই। পাঞ্জাব সমভূমি তৈরি হয়েছে পঞ্চ নদের সমন্বয়ে। ঠিক আছে, পাঁচটা নদী এরকম ভাবে, যেমন সিন্ধুর পাঁচটা নদী ছিল। ঠিক আছে, বিপাশা, শতদ্রু, চন্দ্রভাগা, ঠিক আছে, রাবি। ঠিক আছে, এরকম ভাবে তোমার পাঁচটা নদীর সমন্বয়। পাঁচটা নদী কি একসঙ্গে প্রবাহিত হয়নি? এরকম ভাবে আর এদের মাঝখানে যে ভূমিরূপ গুলো তৈরি হয়েছে, এই ভূমিরূপ গুলোকে দোয়াব বলে অভিহিত করা হয়। অর্থাৎ এইসব ভূমিরূপ গুলো তৈরি হয়েছে সমতল প্রকৃতির ভূমিরূপ। ঠিক আছে, ধরো আমরা যদি পাঞ্জাব সমভূমিকে পাঁচটা অংশে ভাগ করে, পাঁচটা অংশে নয়, ওরকম করে ওই বিভিন্ন দোয়াবে ভাগ করে দিই। ওই দোয়াব গুলোকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে, অর্থাৎ নদীর ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। ঠিক আছে, দুটো নদীর সংযোগস্থলে যে দোয়াবটা তৈরি হয়েছে, যেমন আমরা বললাম বিস্ত দোয়াব। বিস্ত দোয়াব কি কি নদীর সংযোগস্থলে তৈরি হচ্ছে? বিপাশা আর শতদ্রু। মনে থাকবে মাথায় তো? এই তো বিস্ত হর্ষই, এই যেমন তুই হর্ষইটা এখানে কেটে দেওয়া হয়েছে, পটা এখানে মূলক্ষর, এটা দুর্দেশ্বরকে ধরা হচ্ছে। ঠিক আছে, ওরকম হবে একটুখানি, তাহলে মনে থাকবে বিস্ত দোয়াবটা। এরপরে দেখো রাবি, মানে বাড়ি 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 দোয়া, বাড়ি বাড়ি দোয়া। খালি বলো বর জন্য কি আসবে? বিপাশা আসবে। বাড়ি বর জন্য বাড়িটা পেয়ে গেলাম। আর রর জন্য কি আসবে? রাবি আসবে, রাবি। ঠিক আছে, মনে থাকবে তো হবে। পরের ডেতে দোয়াব গুলো ধরবো কিন্তু সবাইকে, বলো মুখস্থ হবে। এখন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার রচনা, চ যেখানে থাকবে সেখানে চন্দ্রভাগা বলে দেবে। রর জন্য কে পেলাম? আচ্ছা বলো, রাবি তো পেয়ে গেলাম, আর চন্দ্রভাগা। আর দন্ত না আসবে না এখানে, রচনা দোয়া।
তাহলে ইয়েতে 5টা দোয়াব আছে ওরকম করে। ঠিক আছে, রচনা দোয়াব মুখস্থ হবে। এবার হচ্ছে ছাঁচ দোয়াব। ছাঁচ, স্যার হ্যাঁ বলো। স্যার রচনা দোয়াবটা আরেকবার বলুন। তুমি প্রথম থেকে ছিলে তোতারানি? হ্যাঁ স্যার। ছিলে না তো? তোমাকে বারবার বলেছি। আচ্ছা, দোয়াব দোয়াব না না ধরা পড়ে জানে, ওরা বড় হয়েছে হয়তো কোনো কাজে ছিল। যাই হোক, দোয়াবটা কি বলেছিল বলো তো দেখি ওকে। দোয়াব স্যার অঞ্চলটা দুটো নদীর মাঝখানের অংশ। আচ্ছা, বিস্ত দোয়াবটা কি? বিস্ত, বিস্ত কোন দুটি নদীর সঙ্গে? বিপাশা শতদ্রুর মাঝের অংশ। তাহলে ভদ্রমহিলা শুনেছি। ঠিক আছে, স্যার রচনাটা একটু বলুন, বুঝতে পারিনি। রচনা দোয়াব র আর চ নেবো। ঠিক আছে, ওখান থেকে দুটো নদীর মাঝখানে হবে তো, র আর চ নেবো। তাহলে রর জন্য কি শিখেছিলাম? রাবি শিখেছিলাম। আর চর জন্য এখানে চন্দ্রভাগা শিখবো। তাহলে র প্লাস চ, মানে এখানে রচনা আর চর জন্য, সরি রচনা বললাম, হ্যাঁ রাবি যোগ চন্দ্রভাগা। তোদের ক্লিয়ার হয়েছে তো? ইয়েস স্যার। থ্যাংক ইউ। ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, ছাঁচ দোয়া, ছাঁচ, এইটা একটু মনে রাখতে হবে। ছাঁচ ছয়াকার বর্গীন জ, ছাঁচ। ঠিক আছে, ছাঁচতে কি হবে? ছর জন্য ছর চর উচ্চারণ একই না, চন্দ্রভাগা হবে। আর কি হবে বলো দেখি? চন্দ্রভাগা ঝিলাম। ওকে, চন্দ্রভাগা আর ঝিলাম, তাহলে বোঝা যাবে। এটা করে নেবে ছাঁচ। ওকে, আর একসঙ্গে তিনজনের একটা ইয়ে তৈরি করেছে, সেটা একটু মুখস্থ করে নিতে হবে। শান্ত, এগুলো সব মুখস্থ হয়ে যাবে তো। ছাঁচ দোয়াব, রচনা দোয়াব, সিন্ধ দোয়াব। সিন্ধ মানে সিন্ধু নদী তো অবশ্যই থাকবে। ঠিক আছে, 3টে নদী এখানে আসবে। সিন্ধ নদী তো থাকবে। ওই ছাঁচের সঙ্গে সিন্ধ নদী যুক্ত হয়ে সিন্ধ দোয়াব তৈরি করছে। ছাঁচেতে আমি কি শিখেছিলাম? ঝিলাম প্লাস সিন্ধ, ওর সঙ্গে সিন্ধ অ্যাড হবে। হ্যাঁ, অ্যাড হলে ওখানে ওইটার নাম হয়ে যায় ছাঁচ দোয়াব। আচ্ছা সরি, ছাঁচ দোয়াব বলছি, সিন্ধ দোয়াব। সিন্ধ বলো, এইভাবে মুখস্থ হয়ে যাবে। ওটা হবে তো? প্লাস ভালো হলো। আচ্ছা, এখানে চোস ল্যান্ড আমি বলেছিলাম, কয়েকটা টার্ম এখান থেকে বুঝতে হবে। এখানে হয়ে গেছে বাচ্চা। চোস ল্যান্ডটা যদি পারো লিখে নিতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। পরে চোস ল্যান্ড এই পাঞ্জাব হরিয়ানা সমভূমিতে চোস ল্যান্ড বলে একটা ল্যান্ড দেখতে পাওয়া যায়। চৌকার কি বলেছিল? চাকার দন্তেশ্বর, চৌকার দন্তেশ্বর, চোস ল্যান্ড। ল্যান্ড বা ভূমি বলতে পারো এখানে। ভূমি কি বলো? চোস ভূমিরূপ কাকে বলে? পরীক্ষা করে কিন্তু এই টার্মগুলো বারবার করে পড়ে। চোস ভূমিরূপ কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সেখানে তুমি বলে পাঞ্জাব অথবা হরিয়ানার যে কোনো একটা জায়গা ফেলবে। শুনে রাখো ভালো করে। এই যে নদীগুলো বয়ে গেছে না, এদের ছোট ছোট উপনদী আছে। এদের ছোট এদের উপনদী আছে। ঠিক, উপনদীর দ্বারা কচি এরা তো বড় বড় নদী, যেমন বিতস্তা, চন্দ্রভাগা, এগুলো বড় বড় উপনদী। এদের আবার কচি নদী আছে। এদের মাঝখানে কিছু সমতল ভূমিরূপ তৈরি করে পাঞ্জাব অঞ্চলে। ঠিক আছে, সেগুলো সমতল ভূমি তৈরি করেছে। ধরো সাপোজ এখান থেকে মূল নদী প্রবাহিত হয়েছে, এই জায়গাটা থেকে কচি নদী প্রবাহিত হয়েছে। সেই কচি নদীগুলো কি করছে? সমতল ভূমিরূপের সৃষ্টি করছে। এই ছোট বালিকণা গুলি জমায়েত করে যে সমতল ভূমি তৈরি করছে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে। ঠিক আছে, সেই অঞ্চলকে সাধারণত বলা হচ্ছে চোস ল্যান্ড বলা। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি এখনো? পারোনি? আমি ফের ক্লিয়ার করে বলি, তুই বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? এটা খুব সহজ ছিল। এই যে বড় বড় নদীগুলো, এই যে আমরা বললাম বিতস্তা, চন্দ্রভাগা, এদের নাম বলছি সিম্পল। বিতস্তা, চন্দ্রভাগা, ঝিলাম, তারপর সিন্ধু নদী, যাও আমি বলি। এইসব নদীর আবার ছোট ছোট উপনদী গিয়েছে। এইসব ছোট এদের কচি উপনদী, হয়তো
আঁকতে গিয়ে বড় বড় করে লিখছে, ঠিক আছে, এই ছোট ছোট উপরের দিকে আছে। এই নদীর দ্বারা বাহিত পলির দ্বারা পাঞ্জাব অঞ্চলেতে ছোট ছোট সমতল ভূমিরূপ সৃষ্টি করেছে। এগুলো কোথায় তৈরি করে, এটা আবার মনে রেখো, এটা আবার এরকম ভাবে ফেলে যে সমস্ত অঞ্চলে হচ্ছে উদ্ভিদহীন, উদ্ভিদ নেই যেসব জায়গায়, সেই উদ্ভিদহীন অঞ্চলে, পাঞ্জাব অঞ্চলগুলোতে উদ্ভিদ নেই বলতে গেলে। আর এইটা আমি ন্যাশনাল পার্ক আজকে দিতে গিয়ে একটা প্রশ্ন তোমাদের আজকে জানিয়ে দিই, ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু ন্যাশনাল পার্ক আছে, কিন্তু পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক। কেন বলতো, এখানে বেশি এত নদী আছে অথচ উদ্ভিদ নেই। এইসব জায়গায় হেক্টর প্রতি ধান উৎপাদনে, হেক্টর প্রতি গম উৎপাদনে, ঠিক আছে, ধানটা নয়, সাধারণত গম উৎপাদনে এই পাঞ্জাব রাজ্য প্রথম। তাহলে কি হচ্ছে, এটা প্রথম মানে বুঝতে পারছো, গম উৎপাদনে হচ্ছে, এটা হয়তো হবে, আমি তাহলে ভেবে দেখো, হেক্টর মানে কি, ছোট্ট ছোট্ট এরিয়ার ভিতরেও চাষ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে উদ্ভিদগুলোকে একদম হীন করে দেওয়া হয়েছে, উদ্ভিদহীন অঞ্চল তৈরি করা হয়েছে। তাই এখানে কোনো ন্যাশনাল পার্ক নেই। ভারতবর্ষের কোন রাজ্যে কোনো ন্যাশনাল পার্ক দেখা যায় না, সেটা হচ্ছে পাঞ্জাব অঞ্চল। অন্যান্য রাজ্যে সব জায়গায় দেখা যায়। তাহলে বুঝতে পারছো, ন্যাশনাল পার্ক নেই মানে তোমার ন্যাশনাল পার্ক মানে কি, বনভূমি অঞ্চল তৈরি হবে, তো সেখানে কোনো কিছু জীবজন্তুর সংরক্ষণ করা হবে, ঠিক আছে। উদ্ভিদের অঞ্চলে এখানে সাধারণত কি হয়, পলিগুলো জমায়েত হয়, এইগুলোকে ওখানকার স্থানীয় লোকেরা চোষ ভূমিরূপ বলে অভিহিত করা হয়। অনলাইনে সবার ক্লিয়ার হয়েছে এটা, যারা যারা আছো, এই চোষ ভূমিরূপটা পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ অবশ্যই, খুব কঠিন না, ভূগোলের টার্মগুলো শুধু মনে রেখে তার আসল মানে এটা মুখস্থ করে রাখলে ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে চলো আমি শুধু টার্মগুলো তুলে আনছি। হরিয়ানা ট্যাগ, এটাও পরে পরীক্ষা, হরিয়ানা ট্যাগ, চোষ ভূমিরূপ হয়ে গেল হরিয়ানা। হ্যাঁ বলবে চোষ ভূমিরূপ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, জানা থাকলে তুমি অনায়াসে মেরে দেবে পাঞ্জাব, যারা জানে না তারা মানতে পারবে। যেমন ডব্লিউবিসি এসে পড়েছে, আজকে তোমাদের একটা দেখাবো, সাধারণত কি ভাবন না টার্মগুলো, ভুর আগের বাগার খাতার গুলিয়ে ফেলছিলাম, ভুর। ডব্লিউবিসি এসে পিলিতে পড়েছিল ভুর ভূমিরূপ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, ভুর ভূমিরূপ। কিচ্ছু নয়, জাস্ট পর কিছু ম্যাটার মনে রাখতে হয়। এটা উত্তরপ্রদেশের অঞ্চলে দেখতে পাওয়া যায়, উচ্চগাঙ্গীয় অঞ্চলে, উচ্চগাঙ্গীয়। পরে আসছে, আমি এইগুলো টার্মগুলো আজকে ক্লিয়ার করবো, যথেষ্ট আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা। ওকে ক্লিয়ার, চলো তারপরে আমি কি বলছিলাম, হচ্ছে হরিয়ানা ক্যাম নয়, ট্যাগ। আচ্ছা আমি লিখে দিচ্ছি, হরি ট্যাগ তো, হ্যাঁ ভূগোলে ট্যাগ কথা ব্যবহার করা হয় না, হয়েছে। এইটা কিরকম ধরনের জিনিস, এটাও তোমাদের জানিয়ে দিই, এটা একটা ভালো ম্যাটার। তুই মাত্রা বলছিস না, একটা ম্যাটার নিয়ে কথাবার্তা, ঘাগ্গর কথা বলছি না, ঘাগ্গর, এই হরিয়ানা ট্যাপের ভেতর ঘাগ্গর কথাটা উল্লেখ হবে, ঠিক আছে। এবার দেখো হরিয়ানা রাজ্যটা ঠিক এইরকম একটা অঞ্চলে অবস্থিত। ওকে, এখান থেকে সাধারণত তোমার বয়ে গেছে শতদ্রু, এই জায়গাতে শতদ্রু বয়ে গেছে, ঠিক আছে। আর এই পাশে যমুনা নদী এখান থেকে বয়ে পাশে বেঁকে গিয়ে গঙ্গার সঙ্গে এপারে মিলিত হয়েছে, ঠিক আছে। এই মাঝখান থেকে, এদের মাঝখান থেকে ঘাগ্গর বলে একটা রিভার আছে, ঠিক আছে। এই 3টে নদীর দ্বারা গঠিত পলিরূপ, ঠিক আছে, মানে ভূমিরূপকে সাধারণত হরিয়ানা ট্যাগ বলে অভিহিত করা হয়। মনে থাকবে, আমি বইয়ের ভাষায় বলে বুঝিয়ে দিচ্ছি। হরিয়ানাতে ঘাগ্গর ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে, সরি হ্যাঁ ওটা আবার যমুনার মধ্যবর্তী আবার বলছে, ঠিক আছে। তুমি এই শুধু মনে রেখো, এই অঞ্চলকে ওরে হরিয়ানা ট্যাগ বলা হচ্ছে, এই অঞ্চলটাকে হরিয়ানা ট্যাগ বলা হচ্ছে, ঠিক আছে। বলছে যে শতদ্রু আর ঘাগ্গরের মাঝখানে হরিয়ানাতে যে ধরনের ভূমিরূপ তৈরি করে সেটাকে হরিয়ানা ট্যাগ বলা হচ্ছে। এগুলো এক একটা তুই মনে করে দোয়াব অঞ্চল, দুটো নদীর তো, কিন্তু বর্তমানে ঘাগ্গর নদীটা নেই, যার আগের নাম ছিল কি সরস্বতী, ঠিক আছে, মনে থাকবে তো, সরস্বতী পূর্ববর্তী নাম ছিল। তাহলে ঘাগ্গর আর যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে হরিয়ানা ট্যাগটা তৈরি হয়েছে। সবাই লিখে লিখে রাখছো তো, যদিও আমি এগুলো পাঠিয়ে দেবো এক্ষুনি পিডিএফ আকারে, তবু একটু লিখে রাখলে সেটা মাথায়। হ্যাঁ ঘাগ্গর যমুনা নদীর মাঝখানে
এক ধরনের ভূমিরূপ তৈরি হয়েছে জলবিভাজিকার মতো, একটু জলবিভাজিকা মানে তো ওইসব দোয়াব অঞ্চলের মতো, ঠিক আছে। একে আমরা হরিয়ানা ট্যাগ বলছি। কারোর কোনো বুঝতে অসুবিধা হলে ভূগোল তো এমনিতেই বোঝা যায়, কিন্তু টার্মগুলো একটু মনে রাখতে হয়। হরিয়ানা ট্যাগের সঙ্গে কি কথাবার্তা যুক্ত? দুটো নদীর নাম, দুটো কি তিনটে নদীর নাম বলতে পারো। বিশেষ করে প্রথম শতদ্রু, তারপর হচ্ছে ঘাগ্গার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যমুনা, ঠিক আছে, এই রিভারগুলো। আর একটা রিভারের নাম আমি বলে দিলাম যেটা হচ্ছে সরস্বতী নামে পরিচিত। এবার গাঙ্গেয়, আর এবারে আর কিছু নেই। পাঞ্জাব সমভূমির কটা জিনিস পড়লাম একবার রিক্যাপ করে নিই। পাঞ্জাব পঞ্চনদীর দ্বারা তৈরি হয়েছে, ঠিক আছে, যেগুলোর নাম আমরা বলতে পারি এই চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, এইগুলো বলতে পারি। তাদের মাঝখানে কিছু কিছু দোয়াব অঞ্চল তৈরি হয়েছে, যেমন বিস্ত দোয়াব করলাম, সিন দোয়াব করলাম, তারপর বাড়ি রচনা দোয়াব। মনে পড়ছে সবার? অনলাইনে যারা আছে তাদের মনে পড়ছে তো? বাড়ি দোয়াব কার মাঝখানে আছে, রচনা দোয়াব কার মাঝখানে আছে, বিস্ত দোয়াব কার মাঝখানে আছে, এগুলো নিজের মনে মনে রিক্যাপ করে নাও, ঠিক আছে। তারপরে আমরা কি পড়লাম? তারপরে স্টেপে কি পড়লাম? চোষ ভূমিরূপ পড়লাম। চোষ ভূমিরূপটা আমি বলে দিয়েছি, বিভিন্ন ইসে নদীগুলো প্রবাহিত হয়েছে, ওদের সেই ওদের থেকে উপনদীগুলো তৈরি হয়ে, উপনদী না শাখা নদী বলো তোমরা, উপনদী বলাটা, শাখা নদী ওটা, ঠিক আছে। মূল নদীতে যেসব নদীগুলো তৈরি হয় ওদের শাখা নদী। আমি মনে বলতে গিয়ে উপনদী বলেছিলাম বারবার, উপনদী অ্যাকচুয়ালি হবে না, শাখা নদী, ঠিক আছে। শাখা নদীর দ্বারা সৃষ্ট ছোট ছোট শাখা নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপকে, পলি দ্বারা সৃষ্ট ভূমিরূপকে সাধারণত চোষ ভূমিরূপ বলা হয়। এটা দেখা যায় সাধারণত পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলের অরণ্যহীন অঞ্চলগুলোতে। অরণ্যহীন অঞ্চলে বলে দিয়েছিল, নেশনাল পার্ক দেখা যায় না, অরণ্যহীন অঞ্চলেতে এগুলো চোষ ভূমিরূপ। চোষ ভূমিরূপের পরে আমি কি বললাম? হরিয়ানা ট্যাগ করলাম, ঠিক আছে। এটা সম্পর্কে আমি মাত্র বলে দিলাম, এখানে দুটো নদীর নাম মনে রাখতে হবে, তাদের মাঝখানে একটা ভূমিরূপ, সেটা হচ্ছে হরিয়ানা ট্যাগ। এরা কি করে থাকে? ঘাগ্গার নদী, ঘাগ্গার নদী, যমুনা আর এর মাঝখানে হরিয়ানা ট্যাগ এখানে তৈরি হয়েছে তো, যমুনা শতদ্রুর মাঝখানে একটা জলবিভাজিকা তৈরি করেছে বলতে গেলে, ওকে। আর এদের মাঝখানে যমুনা শতদ্রুর মাঝখানে একটা নদীর নাম বলো তাহলে, সরস্বতী বা ঘাগ্গার নদী। কত অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হয় বুঝতে পেরেছো? একটু ফুটিয়ে পড়লে ভালো লাগবে। এবার আমরা তো এবারে বলে পাঞ্জাব সমভূমির পরে আমরা কি করব? এই অংশটাকে একটু বাড়িয়ে দেবো, এই অংশটা আমরা একটুখানি বাড়িয়ে দেবো, দিয়ে কি পড়াশোনা করব? এই অঞ্চল থেকে আমরা এবার পড়াশোনা করা শুরু করব। এখানে ভারতবর্ষে সাধারণত গঙ্গা নদীতে প্রবাহিত হয়েছে, তাই না? এদিকে আমরা ভাগীরথী রিভারটা এখানে পশ্চিমবঙ্গ। চলো এই পর্যন্ত আমাদের আগে হয়ে যাবে, টুকটাক এরকম ভাবে জানলে হলো, ওকে। তাহলে এখন এইটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, মানে এটা সম্পর্কে আমরা জেনেছি, এটা সম্পর্কেও আমরা জেনেছি, এটা আমরা এখন জানবো না। এবার এই অংশ থেকে আমরা শুরু করব। এখানে সাধারণত উত্তরাখণ্ড অবস্থিত, ঠিক আছে। বাজে হাত নিয়ে গেছি, উত্তরাখণ্ড হয়তো আরেকটু এবার সরে বা আরেকটু দূরে। উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদী কোথায় থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। গঙ্গা নদী এখান থেকে উৎপন্ন হয়ে এই নদীটা সাধারণত উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। এবার উত্তরপ্রদেশে যখনই প্রবেশ করেছে সমতল ভূমিরূপ তৈরি করা শুরু করেছে, অর্থাৎ এখানে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কিন্তু বর্তমান হয়ে আছে কিছুটা। তাহলে পুরো উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত যে ধরনের গঙ্গা নদী ভূমিরূপ সৃষ্টি করেছে তাকে সাধারণত আমরা কি বলে থাকছি? সেটাকে আমরা উচ্চ গাঙ্গেয় ভূমিরূপ বলে অভিহিত করছি, ঠিক আছে। তারপরে উত্তরপ্রদেশের কিছু অংশ পরে থেকে পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে আবার বিহারের কিছু অংশ পর্যন্ত চলে যাচ্ছে, সেটা হচ্ছে মধ্যগাঙ্গেয় সমভূমি তৈরি হচ্ছে। এবার বিহার থেকে, বিহারের এই অংশ থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে। যখনই পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে তখন তার নিম্ন প্রবাহ সৃষ্টি হয়ে যাচ্ছে, এই নিম্ন গাঙ্গেয় সমভূমি বলে অভিহিত করা হয়েছে। তাহলে গঙ্গা নদীর সমভূমিকে কটা ভাগে ভাগ করা হলো? তিনটি ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে উত্তরপ্রদেশের ভিত্তিতে, একটা বিহারের ভিত্তিতে, আর একটা হচ্ছে খালি গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গ। আর তার সঙ্গে উত্তরাখণ্ডকে বলবে না? এখানে আমি শুধু জাস্ট গঙ্গা নদীর সমভূমির কথা বলছি। গঙ্গা নদী উত্তরাখণ্ডের থেকে প্রবেশ, মানে উত্তরাখণ্ড থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। গঙ্গোত্রী বলো, বুঝতে পেরেছে সবাই? ঠিক আছে। এবার তাহলে উচ্চ গাঙ্গেয় সমভূমি সম্পর্কে একটু ছোট ছোট কথা, বেশি কিছু না। উত্তরপ্রদেশের কিছু অংশ, তাহলে আমার এখানে কিছু পয়েন্ট আছে কি? এখানে কিছু নেই, এই জায়গাটা কিছু নেই। লাস্টে নিম্ন গাঙ্গেয় সমভূমি আমি তো বইয়ের থেকে পাঠিয়ে দেবো, আমি এখানে কিছু দাগও মারিনি, পড়েছি পুরোটা, মনে হয় না যে এখানে ইম্পর্টেন্ট কোনো লাইন আছে, ঠিক আছে।
শুধু জেনে রেখো যে গাঙ্গেয় সমভূমির বেশিরভাগ অংশটা দখল করে আছে গাঙ্গেয় বদ্বীপ, অর্থাৎ সুন্দরবন বদ্বীপ হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমির বেশিরভাগ অংশটা গাঙ্গেয় বদ্বীপ হচ্ছে দখল করে আছে। ঠিক আছে, পিডিএফ এ পড়ে নেবে। আর কিছু যদি তোমরা পড়তে উচ্চ গাঙ্গেয় সমভূমি, মধ্য গাঙ্গেয় সমভূমি সম্পর্কে এখানে লিখিত বক্তব্য আছে। এরপরে আমরা এখানে পড়ার দরকার ছিল না বলে এটা নিয়ে প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম না কিছু, জাস্ট পরে এইটাকে আমার জানানোর দরকার ছিল। গাঙ্গেয় সমভূমির 3টে ভাগ, সেই 3টে ভাগ কোন কোন রাজ্যের উপর থেকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, চলো এবার বুঝতে পেরেছি। এরপরে আমরা কিছু টার্ম পড়বো, গঙ্গা নদীর উপর থেকে কিছু টার্ম পড়বো, যে টার্মগুলো তোমাদের প্রচুর পরিমাণে জানতে হবে। প্রথমে ভাবর পড়বো, ভাবর, ভাঙ্গর নয় কিন্তু ভাবর। ভাবরটা বলতে পারবে কেউ কি? ভাবর জিনিসটা কি? ভাবর আমি বলে দিই, পারবে না তো কেউ? কি যদি পারো বলবে এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হিমালয় পর্বত এখান থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এই উৎপন্ন হওয়ার পরে এই সমভূমিতে প্রবেশ করছে। কিন্তু হিমালয় পর্বত থেকে এই নদীগুলো উৎপন্ন হওয়ার পরে এই নদীগুলো নুড়ি কাকর বালি সবসময় এসে এই পাদদেশে অনেকটা করে জমায়েত হয়ে যায়, ঠিক আছে? অনেকটা ডিপলি ওই নুড়ি কাকর বালি এসে এইসব জায়গা থেকে জমায়েত হয়, ঠিক আছে? কি হয়, এই নদীটা যখন এখান থেকে উৎপন্ন হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে, খুব কঠিন না। তাহলে নুড়ি কাকর বালি, এখানে অনেকগুলো পাথর স্টোন ফেলে দেওয়া হয়েছে, তুই একটা জল দাও, দেখবি জল গাছ দেখায় মানে কিছুক্ষণ বাদে মিলিয়ে যাবে, তাই না? কারণ স্টোন গুলো তো বড় বড় ফাঁক তৈরি করে রেখেছে, এবার সেই ফাঁকের ভিতর জল ঢুকে যাচ্ছে। কি এখানে অনেকগুলো আমি যদি বালি টালি রেখে দিই বা স্টোন রেখে দিই, সেখানে জল নিমেষে নিচের দিকে চলে যায়, আমি বুঝতে পারি না। অনুরূপ ভাবর অঞ্চলে এরকম ধরনের হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়া নদীগুলো তারা নুড়ি কাকর এনে পাদদেশে জমায়েত করে। আর এই জমায়েত করা পাদদেশ অঞ্চলেতে এই নদীগুলো এসে কি হয়ে যায়, এই অঞ্চলেতে মিলিয়ে যায়। ফল্গু নদীর ধারা বলা হয় না, ফল্গু নদী অ্যাকচুয়ালি ওই নিচে থেকে প্রবাহিত হচ্ছে, বালির ভিতর থেকে প্রবাহিত হচ্ছে। বিহার টিহারে গেলে ফল্গু নদীর ধারা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? অন্তর্বাহিনী নদী, এগুলো অ্যাকচুয়ালি ভৌগোলিক বা বিজ্ঞানগত জিওগ্রাফিক ধারণা হলো এটা কোনো কিছু ভগবান বা এইসব সৃষ্ট না, আসল ঘটনা হচ্ছে এই অঞ্চলটা ভাবর অঞ্চল, ঠিক আছে? ঠিক আছে, কারণ বিহার টিহার পুরো একদম হিমালয় পর্বতের পাদদেশের কাছাকাছি অঞ্চলে, তাই না? এইসব অঞ্চলেতে ওই ধরনের বালি, আর ওই ফল্গু নদীর ওপর থেকে হাঁটবি দেখবি বালি, প্রচুর বালি তোমার পায়েতে ইয়ে হবে, বালি খুলবে দেখবে নিচে থেকে নদী প্রবাহিত হচ্ছে। আচ্ছা, ভাবর সম্পর্কে আমি লিখে দিচ্ছি, জাস্ট এই অংশটা বললাম ফল্গু নদীর সম্পর্কে, তোমরা শুনেছিলে। অর্থাৎ হিমালয় পর্বতের পাদদেশ, হিমালয় পর্বতের মাথা থেকে যখন যে নদীগুলো উৎপন্ন হচ্ছে, সেই নদীগুলো কি হচ্ছে, ওই স্টোন জমায়েত হচ্ছে, যে ছোট ছোট স্টোন ওর মধ্যে এসে মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে? মিলিয়ে যাওয়া এই অঞ্চলটাকে বলা হচ্ছে ভাবর অঞ্চল। অর্থাৎ নদী হিমালয় পর্বতের পাদদেশের কাছে এসে নদী যখন মিলিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, অর্থাৎ পাথর নুড়ি কাকর বালির ভেতর থেকে মিলিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না তার স্রোত, সেই অঞ্চলকে আমরা বলবো ভাবর অঞ্চল। এবার বলো, এই পাথরগুলো কি এইভাবে কি সব জায়গায় ছড়িয়ে যাবে? কি একটা অংশে থাকবে, তারপর একটা অংশে আর থাকবে না, এই পাথরগুলো আর দেখতে পাওয়া যাবে। তাহলে এই নদীটা কি হবে? এই নদীটা প্রবাহিত হবে, জল তো যেহেতু এই প্রবাহিত হতে হতে এই অঞ্চলেটা তার প্রবাহ স্রোত উন্মুক্ত হবে। এই অঞ্চলটাকে কি বলবো? তরাই অঞ্চল। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। স্যাঁতস্যাঁতে মানে জলের যে প্রবাহটা আমরা পুনরায় ফের আবার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে জলটা কোথায় থেকে আসছে। আচ্ছা, হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে ভাবরের একটা অংশে এটা মিলিয়ে যাচ্ছে, এটাকে ভাবর বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, ভাবর। আর এইখানে এসে নদী আবার নিজের রূপ দেখানো শুরু করছে, ঠিক আছে? এই অঞ্চলটা স্যাঁতস্যাঁতে বলা হওয়ার কারণ হচ্ছে এখানে জলটা তো উত্থিত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা, এই অঞ্চলকে তরাই বলছি, তরাই। বলো, ব্যাপারগুলো ক্লিয়ার আছে তো? ছেলেমেয়েরা সবাই বুঝতে পেরেছো? সব চুপচাপ ঘুমাচ্ছে মনে হয় সব। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না স্যার, ঘুমাইনি স্যার। হ্যাঁ স্যার। বাহ 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 বাহ, চন্দনা ক্লাস ভালো লাগছে তো? রিপ্লাই দেবে মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, এই টার্মগুলো একটু একটু করে মনে রেখো, ওকে? তাহলে তরাই মানে কি হচ্ছে? তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে অঞ্চল, ঠিক আছে? তাহলে নদীটা এইভাবে প্রকাশিত হয়ে গেল, এটাকে তরাই বলবো। এই মাত্র আমরা আর দুটো টার্ম পড়বো, তরাই আর ভাবর, যেন কেউ গুলিয়ে ফেলিস না। ভাঙ্গর মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর ভাবরটা হচ্ছে অন্যরকম ভূমিরূপ, ভুলে যাবে না তো কারোর জন্য?
বলো ভাবর আর ভাঙ্গারের মধ্যে পার্থক্যটা মনে রেখে জানো। ভাঙ্গারটা কি বলে দিয়েছিলাম বলো, আগের বারে আমার বলে দিয়েছিল এই অঙ্কুরের ভাষা অনুসারে। অঙ্কুর জিজ্ঞেস করেছে ভাঙ্গর আর খাদা। ভাঙ্গরটা কি? হ্যাঁ ওই বলেছিলাম পুরাতন পলি জমা জমা মানে অঞ্চলগুলোকে বলা হচ্ছে গঙ্গা নদীর উপকূলীয় অঞ্চলে যেই জায়গাগুলো হচ্ছে পুরাতন পলি জমা হয়েছে সেই অঞ্চলগুলোকে আমরা কি বলবো? ভাঙ্গর। এবার আরো ডিপলি যদি কোশ্চেন পারে এই অঞ্চলগুলো কবে তৈরি হয়েছিল, এই অঞ্চলগুলো যদি বলা হয়, বইয়ে সব লেখা আছে, আমি আজকে দিয়ে দিচ্ছি তোমার সাথে। কোনটা কোনটা? ভাবরটা? ভাবর আচ্ছা বলছে যে ভাবরটা আমরা কি করে লিখি এমনি বইয়ের ভাষা অঞ্চলে, হ্যাঁ হিমালয় পর্বতের পাদদেশে হিমালয় পর্বতের পাদদেশে গঙ্গা নদী অঞ্চলে গঙ্গা নদীর উপত্যকায় হ্যাঁ যে ভালো ভালো তোমার মনের ভাবটা আমি শুনে নিলাম। কনসেপ্ট ক্লিয়ার রাখলে ডব্লিউবিসিএস এ কোনোদিন তোমার সংজ্ঞা পড়বে না, কনসেপ্টটা আমার কাজে লাগবে। আমি যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে তুমি 100% উপযুক্ত স্টুডেন্ট, তোমার তো সংজ্ঞা পড়বে না। আমি খালি বলে দিই হিমালয় প্রদেশের পর্বতের পাদদেশে নুড়ি কাকর বালি জমায়েত হয়ে নদীর দ্বারা ওপর থেকে নুড়ি কাকর বালিগুলো নিয়ে আসে, তো ওই নুড়ি কাকর বালির কাছে এসে নদী মিলিয়ে যায়, অন্তঃসলীলা হয়ে চলে অন্তঃসলী অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, এই অঞ্চলগুলো, এই অঞ্চলটাকে আমরা সাধারণত ভাবর অঞ্চল বলবো। আবার ভাবর অঞ্চলকে পার হয়ে নদী যখন আবার নিজের উন্মুক্ত করে নিজেকে, সেই অঞ্চলকে আমরা তরাই অঞ্চল বলবো। কনসেপ্টটা ক্লিয়ার হয় না? আমি যে ছবি অনুসারে মনে রাখি এই ব্যাপারটা। আরে না আমি ভাবর এই বইয়ের ভাষা লিখে দিই, যেটা কি লেখা আছে কেউ বলুন। হ্যাঁ আমি বলে দেবো, ওটা লেখার দরকার নেই, আমি বইয়ের ভাষাটা বলে দিই, কারণ আমি পিডিএফ পাঠিয়ে দেবো, তুই পড়ে দিবি। কারণ তুমি একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী, কনসেপ্ট ক্লিয়ার। বলছে হিমালয় পর্বতের পাদদেশে এই অঞ্চলে নদীবাহিত বালি নুড়ি পাথর প্রকৃতি সঞ্চিত হয়ে এইসব ঢেউ খেলানো হয়ে থাকে, এই সব ঢেউ খেলানোর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভূমিরূপে সৃষ্টি হয়, একে ভাবর অঞ্চল বলা হয়। মৃত্তিকা সচ্ছিদ্র হওয়ার জন্য অনেক সময় এই অঞ্চলের মধ্যে দিয়ে নদীগুলি অন্তঃসলীলা রূপে প্রবাহিত হয়। এই পর্যন্ত মোটামুটি গুছিয়ে রাখা ভালো। আরেকটা কথা আমি বলে স্কিপ করে গেছি, এখানে গুজ্জর উপজাতিরা থাকে। গুজ্জর এই উত্তরাখণ্ডের পাদদেশের কাছাকাছি গুজ্জর উপজাতিটা থাকে। এদের কি বলতো, এরা সাধারণত এই উপজাতিটা যাযাবর প্রকৃতির উপজাতি। কি হয়, এরা ছাগল নিয়ে গরু ছাগল চাষ মানে নিজেরা চাষ করে। কি হয়, যেখানে হচ্ছে বেশি পরিমাণ ঘাস আছে সেই সব জায়গায় গিয়ে ওরা চাষ গরু ছাগলগুলো চড়াবে, চারণ ভূমিতে চড়াবে। আবার এই অঞ্চলে থেকে সরে গিয়ে ওরা বেশিরভাগ পার্বতের মানে উপরে বসবাস করে। এই অঞ্চলেতে আসে আবার ফিরে চলে যায় পরবর্তীকালে, যখন এই অঞ্চলে ঘাসটা শেষ হয়ে যায় আবার মানে হিমালয় পর্বতের উপরের দিকে চলে যায়। এখানে গুজ্জর উপজাতিরা বসবাস করে, এখানে লেখা আছে পয়েন্টটা, এটাও জেনে রাখো। গুজ্জর উপজাতিরা কোথায় বসবাস করে? ভাবর অঞ্চলে। তোর কনসেপ্ট এবার ক্লিয়ার হয়েছে তো কি ব্যাপারটা? আচ্ছা, কারো কি অসুবিধা আছে এই ভাবর তরাই অঞ্চল সম্পর্কে? মনে হয় কারণ নেই অসুবিধা। চলো এবার চলে আসি ভাঙ্গার সম্পর্কে আমরা বলে দিয়েছি, ওই টার্মটা আছে এখানে আমি দেখা পাচ্ছি। খাদার সম্পর্কে আমি বলে দিয়েছি। খাদার কি ভাঙ্গার কি আবার বলছে না, রিপিট করছে না, ক্লাস বড় হয়ে যাবে। এবারে চলে আসি এই দুটো সম্পর্কে। তাহলে চারটে ভূমিরূপের নাম আমরা গঙ্গা নদীর উপর থেকে মুখস্থ করলাম। এরপরে চলে আসছে ভূমিরূপ। ভূরটা কিরকম টাইপের দাদা? স্যার ভূর হচ্ছে এই আমি বলেছিলাম না, উত্তরপ্রদেশের কিছু মানে উচ্চগামীয় সমভূমিতে, যেটা উত্তরপ্রদেশের কিছু অংশে গ্রীষ্মকালীন সময়ে গঙ্গা নদীর প্রবাহতা আর অতটা মানে স্যাঁতস্যাঁতে ভাব রাখে না। ওর কাছাকাছি যেসব পলিগুলো জমায়েত করেছিল, সেই পলিগুলোতে কি হয় বলতো দেখি, মরুভূমিতে যেরকম বালি প্রবাহিত হয়, ভূর অঞ্চলেতে বালিগুলো প্রবাহিত হবে। ঠিক আছে, ভূর অঞ্চলে বালিগুলো হচ্ছে প্রবাহিত হয়ে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে, তাকে আমরা ভূমিরূপ বলি। অর্থাৎ আমি বইয়ের ভাষায় তোমাদের বলে দিচ্ছি, বলছে যে সমভূমি যে সময় জায়গায় প্রাচীন পলি দ্বারা গঠিত তাদের ভাঙ্গার করছি না ভুলবো। সমভূমি অঞ্চলে পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, এগুলোকে ভূর বলা হয়। উচ্চগাঙ্গেয় সমভূমি দোয়াবে এই অঞ্চলে সাধারণ শুষ্ক মাছগুলিতে এই বালিগুলো প্রবাহিত হয়। অর্থাৎ কি বলতে যাচ্ছে বুঝতে পারছিনি ব্যাপারটা? বুঝতে পারিনি?
উচ্চ গাঙ্গেয় সমভূমিতে কোথাও কোথাও বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। উচ্চ গাঙ্গেয় সমভূমি মানে এখানে বালিয়াড়ি দেখতে পাওয়া যাবে কেন? এখান থেকে নদীর বিস্তার বেশি নয় তো, নদীতে সংক্ষিপ্ত অঞ্চল থেকে প্রবাহিত হবে, ঠিক আছে। এবার গ্রীষ্মকালীন সময় ধরো বর্ষার সময় এই নদীটার প্রবাহ অনেকটা বেশি অঞ্চল জুড়ে হয়েছিল, জল ভর্তি হয়ে গেছিল তো, সেই জন্য অনেকটা অঞ্চল জুড়ে হয়েছিল, তাহলে এখানে পলিটলি জমায়েত হয়েছিল। আবার গ্রীষ্মকালীন অঞ্চলে এই নদীটা সংক্ষিপ্ত জায়গায় নিয়ে যাবে, এই জায়গাগুলো বালিয়াড়ি সৃষ্টি করবে। বালি মানে ওই সব ছোট ছোট নুনি কাপড় বালি টালি এখানে এসে জমা করবে, ঠিক আছে। গ্রীষ্মকালীন সময় এইসব বালিগুলো প্রবাহিত হয়, তাই প্রবাহিত বালিগুলোকে সাধারণত ভূ অঞ্চল বলে অভিহিত করা হয়। এটা উত্তরপ্রদেশে বেশি দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশ কেন বললাম? উচ্চগাঙ্গীয় সমভূমি অঞ্চলে। মনে থাকবে না নাকি ক্লিয়ার হলো না কনসেপ্টটা? সবাই বুঝতে পারছো? অনলাইনে সবাই বুঝতে পারছো তো? এটা উত্তরপ্রদেশ হচ্ছে না উত্তরাখণ্ড হচ্ছে? না, উত্তরাখণ্ডে এসব গল্প হবে না। উত্তর সবই তাহলে উত্তরপ্রদেশেই। হ্যাঁ, এটা তো সমভূমি নিয়ে পড়াশোনা করছি। উত্তরাখণ্ড একদম পাহাড় দ্বারা বেষ্টিত। উত্তরাখণ্ডকে কি জন্য ভাগ করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে? আগে তো উত্তরাঞ্চল নাম ছিল, কি জন্য ভাগ করা? হ্যাঁ, ওটা বেশিটা পাহাড় যুক্ত অঞ্চল। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং বলছি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পৃথক হবো, কারণ ওয়েস্ট বেঙ্গল বেশিরভাগ অঞ্চল তো সাধারণত সমতল ভূমি, আর দার্জিলিং এইসব অঞ্চলগুলো নদীর মধ্যগতিতে হচ্ছে। হ্যাঁ, নদীর মধ্যগতিতে হচ্ছে তো। হ্যাঁ, একরকম বলতে গেলে এটা নদীর মধ্যগতি, কিন্তু এটা আবার উচ্চ গাঙ্গেয় সমভূমি বলা হয়। গাঙ্গেয় সমভূমি ভিত্তিতে উচ্চ গাঙ্গেয়, আবার বলতে গেলে নদীর মধ্যগতি। উত্তরপ্রদেশে। ঠিক আছে, ক্লিয়ার গানগুলো? এবার করব ওই গাঙ্গেয় সমভূমির অঞ্চলে। আমাদের প্রায় টাইম শেষ হয়ে এসেছে, আর আমাদেরও ক্লাস শেষ হয়ে গেছে, আর কিছু নেই। সমভূমিটা এই পর্যন্ত স্টপ ইয়ার। এবার একটা সমভূমি বাকি ছিল, আসাম সমভূমি। একদম 2-4টে কোশ্চেন পড়লে হয়ে যাবে। চলো, আমাদের টাইমের ভিতরে হয়ে যাবে, 2 মিনিট আর লাগবে। এবার পড়ি রেহো, কালার আর হচ্ছে তোমার উষর। এটা কি ধরনের টার্ম দাদা স্যার? এগুলো শুনে নাও, শুনে নিয়ে আমি বলে দিচ্ছি। 1 মিনিট জাস্ট আমরা ধরবো, এই করে নেবো। রেহো, কালার আর উষর এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। এটা আসল ম্যাটারটা হলো, এটা একটা এমন ধরনের ভূমিরূপ, যে ভূমিরূপটা কি হয়ে থাকে জানো তো? যেসব জমিতে প্রচুর পরিমাণে জল সেচ করা হয়, সেই সব জমিতে নোনা আস্তে আস্তে বহু জল সেচের ফলে নোনা ভূমিরূপের তৈরি করে। যেমন আমাদের শরীরে বেশি পরিমাণ ঘাম হলে কি হয়? নোনতা ভাব হয় না? ওই রকম ভাবে কি হয়ে থাকে গ্রীষ্মকালীন সময়ে দেখবে আমাদের সবসময় যে সময় জমিতে গ্রীষ্মকালীন চাষ বেশি পরিমাণে হয়ে থাকে, সেসব জমিগুলো 2-4 দিন বাদে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ নষ্ট হয়ে নোনা টাইপের হয়ে যায়। ওই নদী দেখবে যেসব মানে হচ্ছে জমিতে গ্রীষ্মকালীন চাষ হয়, চাষ কেটে নিলে ওইসব জায়গাগুলো দেখবে কিছুটা ওইসব মাটিগুলো টেস্ট করে দেখলে তুমি বুঝতে পারবে ওইসব মাটিগুলো নোনা হয়ে যায়। কেন বলো তো দেখি? নিচের খনিজ লবণগুলো উপরে উঠে যায়। ওই জল তো আমরা কৃত্রিম ভাবে ফেলছি, ওই জল ভিতরে কিছুটা প্রবেশ করছে, আবার ওই জল অটোমেটিকলি কিছুক্ষণের বাদে ফের আবার বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ওইগুলো পুনরায় বাষ্পীভূত হচ্ছে, আবার জল ফেলছি, যে বাষ্পীভূত হচ্ছে। এর জন্য কি হচ্ছে? নিচের খনিজ লবণগুলো নিচে থেকে ওপরের দিকে উঠে আসে, আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসলে ওই ভূমিরূপগুলো কি হয়? নোনতা হয়ে যায়। ঠিক আছে, বর্ষাকালীন সময় আমাদের ভূমিরূপ নোনতা হয় না কেন? ওখানে জল তো জল, শেষ হয় না জল, ঠিক আছে। কিন্তু এই গ্রীষ্মকালীন সময় ভূমিরূপ নোনতা হওয়ার কারণটা হচ্ছে জলটা উপরে উঠে যাচ্ছে বাষ্পীভূতের মতো। আমরা যেমন ঘামের ব্যাপার বললাম না, ঘামটা শুকিয়ে গেলে ওপরে যেন মনে হয় লবণ পড়ে আছে গায়েতে। বুঝতে হয়েছে ঘটনাটা? অনুরূপ ভাবে যে সমস্ত গঙ্গা নদীর উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলে গঙ্গা নদীর জল নিয়ে সেচ চাষ করা হয়, সেচ মানে হচ্ছে সেচের মাধ্যমে চাষ করা হয়, সেই সমস্ত অঞ্চলগুলো কি হয়? ভূমিরূপটা নোনতা টাইপের ভূমিরূপ সৃষ্টি করে। সব লেখা আছে, আমি মূল ঘটনাটা বলে দিচ্ছি, তোমরা কনফিউশন করে না, বুঝতে অবশ্যই পারবে। ঠিক আছে, আমি ঘটনাটা বলে দিচ্ছি। এই সমস্ত ভূমিরূপকে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তো উত্তরপ্রদেশে, তারপর মানে হচ্ছে বিহারে, তারপর পশ্চিমবঙ্গ, এইসব জায়গাও চাষ হয় তো। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করে, কোথাও রেহো নামকরণ করা হয়েছে, কোথাও কুষণ নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত নামগুলো করা হয়েছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আর নামগুলো শুধু কোথাও কালার নামকরণ করা হয়েছে, নামগুলো বুঝিয়ে দিতে পেরেছি। আর একটা ওকে, এবার ব্রহ্মপুত্র সমভূমি, এটা কিছু পড়ার দরকার নেই, ছোট্ট করে মাঝিলি হত্যা সম্পর্কে বলে দিই। ঠিক আছে, ব্রহ্মপুত্র সমভূমি কিন্তু আমি মূল ম্যাটারটা বলে দিই। ব্রহ্মপুত্র নদী কিন্তু পুরোপুরি সেটা স্কাই রিভার বলা হয়, কারণ এটা অনেকটা উঁচু অঞ্চল থেকে। কারণ তোমরা জানো তিব্বত অনেকটা পাহাড়ি অঞ্চল যুক্ত। এই স্কাই মানে তো আকাশ উপরে থাকে, এই নদীটাকে স্কাই রিভার বলা হয়। মনে থাকবে কোন নদীকে? মাঝিলি না, মাঝিলি একটা ছোট নদী দ্বীপ। ঠিক আছে, ছোট বলবো না, বড় নদী দ্বীপ।
বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ। কি আছে? ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর নাম শুনে যেত। ব্রহ্মপুত্র নদী এখান থেকে এখানে চিত্রটা অঙ্কন করি বাজে করে। এখান থেকে প্রবেশ করছে এই জায়গা থেকে কোথা থেকে প্রবেশ করছে? অরুণাচল প্রদেশ থেকে। এবার অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কেন বলে তো সমতল ভূমি সৃষ্টি করেনি? মূল কারণ হচ্ছে এখানে তো কোনো পাহাড়, সব জায়গায় পাহাড় থাকলে সমতল ভূমি কি করে সৃষ্টি করবে? এবার যখন এই জায়গায় আসাম প্রবাহিত, আসামের অঞ্চল বর্ডার সৃষ্টি হচ্ছে, এই আসামের এখান থেকে নদীটা প্রবেশ করছে, তখন এর নাম হয়েছে যে ব্রহ্মপুত্র, আমি বলেছিলাম। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র রিভার এখান থেকে আসামের ভেতর থেকে প্রবেশ করে ধীরে ধীরে বাংলাদেশের ভেতর প্রবেশ করেছে। আমি নদী নিয়ে কোনো কথা বলবো না, এর অনেকগুলো নামকরণ করা আছে, আমি বলে দিয়েছিলাম আগের বার। ঠিক আছে, এই আসামে যখনই প্রবেশ করছে এখানে লোহিত নদীর সঙ্গে এটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, লোহিত নদীর সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ এটা হলো উপনদী, শাখা নদী নয় কিন্তু, লোহিত নদী ব্রহ্মপুত্র রিভারের সঙ্গে যুক্ত হচ্ছে হয়ে এই অঞ্চলেতে কি তৈরি করছে? একটা হ্রদ তৈরি করছে, যেটা দ্বীপ তৈরি করছে, নদী দ্বীপ। নদী দ্বীপ কেন বলা হচ্ছে স্যার? আমরা এখানে কিন্তু সুন্দরবন রিভারের যে দ্বীপটা বলেছিলাম, এটা গাঙ্গেয় বদ্বীপ বলে অভিহিত করেছিল, কারণ নদী দ্বীপ বলিনি। নদীর মাঝখানে যখন কোনো দ্বীপ তৈরি হয় সেটাকে নদী দ্বীপ বলা হচ্ছে। ঠিক আছে, আর এখানে এই লোহিত নদী এবং গঙ্গা নদী দুজনের মতো পলিত টেনে আছে, এর এই অংশেতে সাধারণত একটা নদী দ্বীপ তৈরি করেছে, নদীর মাঝখানে তৈরি করেছে। ঠিক আছে, এটা অনেকটা বড় অঞ্চল জুড়ে, বিশ্বের বলতে গেলে তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নদী দ্বীপ। নদী দ্বীপ কথাটা বুঝতে পেরেছি? নদী দ্বীপ কেন বলা হচ্ছে? নদীর মাঝখানে তৈরি হয়েছে এই নদী দ্বীপটা। ঠিক আছে, এটাকে মাজুলি বলা হয়। এটা 2004 সালে ভারতীয় সরকার চেষ্টা করেছিল এরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়ার জন্য, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দপ্তর থেকে বিভিন্ন ইনফরমেশন চেয়েছিল, এরা গাফিলতি মেরে সেটা পাঠায়নি। 2006 সালে এটা ছিটকে চলে যায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা থেকে। ঠিক আছে, অনেক রকম ইনফরমেশন ওরা চাইতো, বিভিন্ন ধরনের ছবি বা অনেক রকম নথিপত্র চাই, সেগুলো দিতে পারেনি বলে মাজুলি দ্বীপটা এখনো পর্যন্ত মানে বিশ্বের দরবারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনো তকমা পায়নি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই পর্যন্ত আমাদের পুরো সমতল ভূমি শেষ হয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করবো? এরপরে আমরা দক্ষিণ ভারতের দিকে চলে আসবো। এরপরে সমতল ভূমি শেষ হয়ে যাওয়ার পরে দক্ষিণ ভারতে দিয়ে গিয়ে কি করবো? তোমরা দক্ষিণ ভারতের সেই দাক্ষিণাত্য মালভূমি, কর্ণাটক মালভূমি, ঠিক আছে, তেলেঙ্গানা মালভূমি, এইগুলো পড়াশোনা করবো। এগুলো হয়ে গেল, টাইমও প্রায় শেষ হয়ে এসেছে। সবাই এই পর্যন্ত বলো, যারা অনলাইনে আছে টুকটাক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম ভাবে বুঝতে পারলে, দেখো আমরা কিছু কিছু জায়গা, আমরা আর কিছু জায়গায় চলতে গিয়ে হয়তো ব্রেক ফেল হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো কি বলো তো, আমার বোঝানোর জায়গা নেই, কিছু নথিপত্র তোমাদের লিখে দিতে হয়েছে, আর স্টুডেন্টরা ইন্টারেস্ট পাচ্ছে না, আমি কি করবো? ওই জায়গাগুলো আমার তো সব জায়গা কভার করে যেতে হবে। ঠিক আছে, যে জায়গাগুলো বোঝানোর জায়গা আছে আমি তোমাদের বোঝানোর সবথেকে বেশি পার্সেন্টেজ চেষ্টা করি যে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জায়গাগুলো বোঝানোর জায়গা ছিল, এই জায়গা কিছু জায়গা আমার লেখা তো হলো। ঠিক আছে, অবশ্যই তো আসে। আমি বলছি তো এই ক্লাসগুলো সুন্দর করে করো। অনেক সময় অনেক স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় না। দেখো আমাদের খাবার ভিতরে টক ঝাল মিষ্টি সব রকম থাকে। ঠিক আছে, তুমি মিষ্টিটা খেতে ভালোবাসো বলে শুধু মিষ্টি খেলে তো হবে না, লোকজন বকাবকি করবে শুধু মিষ্টি খেয়ে পালিয়ে গেছে, মাংস কিরম জেবড়ে গেছে থালাটা। ঠিক আছে, সেই জন্য যে যেটা খেতে ভালোবাসে, হয়তো কেউ হয়তো বলে যে শুধু লিখে যাও, বোঝাতে হবে না। বোঝানোটা সবাই ভালোবাসে। ঠিক আছে, আমার কোনো কোনো জায়গায় যেতে গিয়ে হয়তো কিছু তোমাদের নোট লেখাতে হয়, বোঝাতে পারি না, কারণ ওখানে কি বোঝাবো? যেমন তোমাদের পাস গুলো কিছু লেখাতে হয়েছে না, এই জায়গায় এই পাস আছে, ওটা লেখানোর কোনো দরকার নেই, মুখস্থ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। ওকে, টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, একটু পড়ালাম, এবার পড়বে, কিন্তু পড়বি তো সবাই পড়লে। কেন বলতো, এখানে কিছুটা হলে এই যে বিষয়ের সঙ্গে কানেক্টিভিটি হতে পেরেছে অনেক স্টুডেন্ট।